চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি, কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টমস হাউস। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না ৯ ধরনের পণ্য, খোলা আছে সমুদ্র বন্দর। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। 11 মাসে সুদ আসলে ব্যয় $378 কোটি। কমছে ঋণ ছাড় ও প্রতিশ্রুতি। ঋণ নিয়ে সুদ পরিশোধের চক্র থেকে সতর্ক হওয়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দর হবে ফ্রি ট্রেড জোন, সরকারের নীতিগত সিদ্ধান্ত। এক ছাতার নিচে পাওয়া যাবে সব ধরনের সুবিধা। আমদানি রফতানিতে জটিলতা কাটার আশা। এবং ইরান ইসরায়েল সংঘাত থামায় বিশ্ববাজারে জ্বালানির দর পতন। অপরিশোধিত তেলে 12.5, প্রাকৃতিক গ্যাসে দাম কমেছে 2.5% বেশি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী MS আরেফিন এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমেই যাচ্ছে আরেফিনের কাছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, অর্থাৎ রোড টু এনবিআর এবং একই সাথে লাগাতার কমপ্লিট যে শাটডাউনের কর্মসূচি তারা ঘোষণা করেছিল, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এনবিআর প্রাঙ্গণের সামনে এই মুহূর্তে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করছেন। তারা সকাল থেকেই এনবিআর এর সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা যেটি দেখেছি যে সারা দেশ থেকে, অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড খাত সংশ্লিষ্ট যে সকল ভ্যাট, ট্যাক্স ও শুল্ক দপ্তর রয়েছে, সেই দপ্তরগুলো থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এসে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে যে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলনটি হচ্ছে, তার নেতাকর্মীরা কিন্তু সবসময় মাইকে অ্যানাউন্স করে, মাইকে ঘোষণা দিয়ে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য তাদের এই কর্মকর্তা কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন বারবারই যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, তার অপসারণ চান তারা এবং এই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির যৌক্তিক সংস্কার সহ তারা এই মুহূর্তে সব থেকে বড় দাবি যেটি তুলেছেন সেটি হচ্ছে চেয়ারম্যানের অপসারণ। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এ ধরনের ঘোষণা না আসছে, তারা কিন্তু এই কমপ্লিট শাটডাউন, অর্থাৎ আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত যত রাজস্ব খাতের যত ধরনের দপ্তর রয়েছে সব ধরনের দপ্তরে কিন্তু সকল কার্যক্রম বন্ধ রেখে কিন্তু তারা এই মুহূর্তে এনবিআর প্রাঙ্গণে অবস্থান করছেন এবং সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মচারীরা, কর্মকর্তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। তারা বলছেন যে গতকাল যে অর্থ মন্ত্রণালয় থেকে যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, একটি আদেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে তাদেরকে এই কর্মসূচি প্রত্যাহারের এবং একই সাথে বলা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে তাদেরকে নিয়ে বসে এক ধরনের আলোচনা করা হবে, কিন্তু তারা সেটিকে উপেক্ষা করে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের ঘোষণা নয়, কোনো ধরনের আশ্বাস নয়, তারা আসলে তাদের এই যে সংস্কার ঐক্য পরিষদ রয়েছে তাদের কর্মীদেরকে নিয়ে, তাদের নেতাকর্মীদেরকে নিয়ে সম্পৃক্ততা করে আলোচনায় বসতে হবে এবং তারা আসলে সিদ্ধান্ত নেবেন এবং তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসবেন যে কী ধরনের যৌক্তিক সংস্কার তারা চান এবং কোনো ধরনের নোটিশকে তারা আসলে বিশ্বাস করতে চান না। তারা সরাসরি আলোচনায় বসতে চান এবং একই সাথে তারা বলছেন যে তারা যদি তাদের এই দাবি আদায় পূরণ না হয়, তারা কিন্তু তাদের যে এই লাগাতার কর্মসূচি রয়েছে সেটা কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং একই সাথে তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে। তো রাজস্ব বোর্ডের আন্দোলন নিয়ে এই মুহূর্তে চট্টগ্রামের রাজস্ব বোর্ডের সামনে রয়েছেন আরেক সহকর্মী ফেরদৌস লিপি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কমপ্লিট শাটডাউনে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা না আসায় পুরোপুরি কিন্তু অচল চট্টগ্রাম কাস্টমস হাউস এবং আপনারা দেখছেন শুনশান অবস্থা চট্টগ্রামে যে কাস্টমস হাউসে। সেখানে কিছু সাধারণ কর্মচারী এসেছে কিন্তু কোনো কর্মকর্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং যারা সিএনএফ এজেন্টের সদস্যরা আছেন তারা কয়েকজন এসেছেন এবং ফিরে যাচ্ছেন এবং আসলে গত 12ই মে থেকে শুরু হওয়া যে কলম বিরতি, অন্যান্য সময় দেখা গেছে 12টা থেকে
5টা কিংবা কয়েক ঘন্টা হয়তো কর্মবিরতি পালন করতেন, কিন্তু আজকে যেহেতু পুরোপুরি শাটডাউন, সেই কারণে পুরোপুরি অচল অবস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসের। আপনারা জানেন যে এতে কিন্তু রাজস্ব আদায়ের যে কার্যক্রম তা দারুণভাবে ব্যাহত হবে এবং প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে 7,000 বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানি 2,000 এবং রপ্তানি কার্যক্রমে দেখা যায় 5,000 বিল অফ এন্ট্রি থাকে। অর্থাৎ আজকে কমপ্লিট শাটডাউনের ক্ষেত্রে কিন্তু এই কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু এই যে কাস্টমস হাউসের আমরা যে নিচতলা অবস্থান করছি সেখানে নেই। এবং এর মধ্য দিয়ে আমরা সিএনএফ এজেন্টের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে শুল্কায়ন, সেই শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে এবং এই কারণে চট্টগ্রাম বন্দর থেকে যে কন্টেনারের যে ছাড়পত্র সেটা না হওয়ার কারণে কিন্তু কন্টেনার যে ডেলিভারি সেটা ব্যাহত হবে এবং সে কারণে চট্টগ্রাম বন্দরও এক ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন। এবং সবচেয়ে বেশি আসলে জটিলতার মধ্যে পড়বেন রপ্তানিকারকরা। যদি এ ধরনের শুল্কায়ন পুরোপুরি বন্ধ থাকে তাহলে রপ্তানিকারকদের যে শিপমেন্ট সেটা ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবং তারা বিশেষ করে ব্যবসায়ী এবং শিপিং এজেন্ট যারা আছেন, সিএনএফ এজেন্ট, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে, না হলে কিন্তু রাজস্ব আদায় কিংবা আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা তারা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস থেকে সর্বশেষ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সবগুলো পণ্যই পাট ও পাটজাত। তবে মহারাষ্ট্রের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের মে এপ্রিল মাসে কয়েক ধাপে বাংলাদেশের পণ্যের ওপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। মে মাসে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে সীমাবদ্ধতা আসে, আর 9 এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধাও তুলে নেয় দেশটি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানগামী ট্রানজিট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। টেক্সটাইল বাজারে বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $12.9 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি $11.46 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানি $2 বিলিয়ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবসা ও বাংলাদেশের রপ্তানি খাতে। নাদিম মারজান, সময় সংবাদ। দর্শক, রাজস্ব বোর্ডের চলমান পরিস্থিতি ও ভারতের স্থলপথে রফতানি বাধা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগতম। আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন চেয়ারম্যান অপসারণের দাবিতে সর্বোপরি কমপ্লিট শাটডাউন এবং চলমান আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছে রাজস্ব বোর্ড সংস্কার, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আর কি। তো এ বিষয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি এবং এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। চলমান পরিস্থিতি নিয়ে আপনার প্রভাব কেমন পড়তে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখেন, আসলে আমাদের রাজস্ব খাতটা তো হলো আমাদের দেশের অর্থনীতির লাইফলাইন। বিশেষ করে চিটাগাং পোর্ট বা রপ্তানি আমদানি বাণিজ্য যেগুলো চলে সেগুলো তো আসলে নিঃসন্দেহে আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। ফলে এটা যদি শাটডাউন হয়ে যায় তাহলে আমাদের সকল প্রকারের অর্থনীতি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে আসলে রপ্তানি খাত কিন্তু একদম মুমূর্ষ অবস্থায় চলে যায়, কারণ আমাদের রপ্তানি এমন একটি বিষয়, আপনি জানেন যে এটা একদিন যদি দেরি হয়, 2 দিন যদি দেরি হয়, অনেক সময় বায়ার এগুলোকে আমাদেরকে এয়ারলিফট করে দিবে বা এয়ারে গুডসটা পাঠাতে বলবে, তার যদি জাহাজ মিস হয় অথবা আমাদেরকে ক্যান্সেলও অনেক সময় করে দিতে পারে যদি তার সময় না থাকে। ফলে এই এরকম একটি বিষয়কে আসলে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রের স্বার্থে আমি মনে করি যে চালু
রাখা উচিত, না হলে আমাদের এই রপ্তানি খাত কিন্তু মানে ভয়ঙ্কর একটি সমস্যার সম্মুখীন হবে। আমরা এবং দেখছিলাম চট্টগ্রাম কাস্টমস হাউস কিন্তু কার্যত বলতে গেলে বন্ধ হয়ে পড়েছে। এই জায়গায় বন্দর জট এবং লিড টাইম বৃদ্ধির একটি শঙ্কা তৈরি হতে পারে। এই যে বিষয়টি, এটি মোকাবেলা করার উপায় কি হতে পারে? এটা মোকাবেলা করার কোনো উপায় আসলে আমাদের কাছে নেই, কারণ আপনি যদি পোর্ট বন্ধ থাকে, যে জাহাজ সৃষ্টি হয়ে যাবে, বা আমি যেটা বলছিলাম যে আমাদের লিড টাইম আমরা মিস করব, এটা আসলে একমাত্র উপায় হলো যে দেশের স্বার্থের কথা আগে চিন্তা করে। কারণ আমরা সবসময় বলি যে ব্যক্তি থেকে বা গোষ্ঠী থেকে দেশ বড়, ফলে দেশের স্বার্থের কথা চিন্তা করে আলোচনার মাধ্যমে সমাধান করা। আপনার বিশ্বের বড় বড় যুদ্ধ কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। সেখানে আমাদের নিজেদের একটি ডিপার্টমেন্টাল বা একটি মন্ত্রণালয় ইন্টারনাল সমস্যা, আমি বিশ্বাস করি যদি দুপক্ষই যদি নাকি সহযোগিতার মনোভাব নিয়ে দেশের স্বার্থে এগিয়ে আসে, তাহলে অবশ্যই ওভার দ্য টেবিল এটা সমাধান করা সম্ভব, এবং এটি একমাত্র উপায়। এর বাইরে যদি নাকি এইভাবে কমপ্লিট শাটডাউন বা যদি কাজ এরকম বন্ধ থাকে, তাহলে আপনার কিন্তু আমাদের একটা রং মেসেজ বিদেশে যাবে। বায়াররা এরকম ভয় পাবে যে এরকম যদি নাকি হঠাৎ করে করে যদি নাকি বাংলাদেশ থেকে নানান কারণে নানান ভাবে সমস্যা সৃষ্টি হয়, তাহলে তো বাংলাদেশের সাথে ব্যবসা করা রিস্কি। সমাধানে আলোচনার কথা আপনি বললেন, তো এই আলোচনায় উদ্যোগ কেমন দেখছেন, যেহেতু ভুক্তভোগী বলতে গেলে আপনারাই? এখন উদ্যোগ তো আমরা গতকাল যেটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো যে মঙ্গলবারে বসা হবে, এগুলো সবকিছু মেনে নেওয়া হয়েছে বা অনুরোধ করা হলো। ওনারা আবার গতকাল এটাকে কন্টিনিউ করলেন। আসলে আমি এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যিকারের আন্দোলনের সাথে যৌক্তিক বা ন্যায়সঙ্গত দাবির সাথে সাথে একটা কোনো তৃতীয় পক্ষ আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কোনো একটা উস্কানিদাতা গোষ্ঠী রয়ে গিয়েছে। আমার মনে হয় সেইটাকে একটু বাইরে রেখে যদি নাকি নিজেরা বসে আলোচনাটা করা যায়, সেখানে আসলে সমাধান হবে। এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রয়োজন, আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করতে যদি প্রয়োজন মনে করে আমরা আছি, কিন্তু যে করি হোক আমাদের এই এত বড় ক্ষতির সম্মুখীন আমি আশা করি যে কোনো পক্ষ করবে না। অবস্থাটি তো আসলে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেই গত মাসের 12 তারিখ থেকে আসলে অচল অবস্থা চলছে, কলম বিরতি চলছে। এর প্রভাব এরই মধ্যে আপনারা কতটুকু টের পাচ্ছেন বা কতটুকু প্রভাব পড়েছে এরই মধ্যে? কিছুটা স্লো ডাউন হয়েছে কাজের, কিন্তু আমি ওনাদেরকে আন্দোলনকারীদেরকে ধন্যবাদ দিতে চাই যে ওনারা রপ্তানি বাণিজ্যটাকে এর বাইরে রেখেছিলেন সম্পূর্ণ। ফলে আসলে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হলো, আমরা খুব বেশি বড় পরিমাণে এই ব্যাপারে আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত হইনি। এবার কিন্তু এই রপ্তানি বাণিজ্যটাকেও তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। জি, সেই জন্যই বলছি যে অন্তত রপ্তানি বাণিজ্যটাকে তারা যেন বের করে নিয়ে আসে তাদের আন্দোলন থেকে। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, ইভেন কি সরকার বিরোধী দলে যখন তুমুল আন্দোলন চলে, তখনও কিন্তু রপ্তানি খাতকে তাদের এই হরতাল বা অবরোধের বাইরে রাখা হতো সবসময়। এটা বাংলাদেশের একটি কালচার। তো এইবার কেন এই কালচারটাকে তারা বন্ধ করলো তাদের নিজস্ব ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে, এটা আসলে বোধগম্য না। আমি মনে করি যে তারা হয়তো বা অচিরেই রপ্তানি খাতকে তারা চালু করে দিবেন। আর এই যে রাজস্ব নীতি আর ব্যবস্থাপনা দুটি আলাদা করায় কর আহরণ কতটুকু বাড়বে বলে মনে করেন? দেখেন, আমাদের কিন্তু আসলে আমাদের রাজস্ব থেকে আমরা যেরকম হয়রানির শিকার হই, সেখান থেকে আমাদেরকে মুক্ত করা, এর মাধ্যমে নীতি এবং আহরণ যা যা আলাদা করা দরকার, আমাদের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সংস্কার কমিশন থেকে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেগুলো যদি যৌক্তিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে অনেকাংশেই সেটা সুবিধা হবে। এবং এটা এনবিআর এর মধ্যে থেকে করা যায়, এনবিআর কে দুই ভাগ করে করা যায়, যেটা সকলের জন্য ভালো হবে সেটাই করা হোক। কিন্তু আমাদের একটি দাবি, আপনি বাংলাদেশে যে কোনো ব্যবসায়ীকে বলেন, সাধারণ মানুষকে বলেন, তারা দেখবেন যে এনবিআর এর কার্যকলাপের উপরে তারা সন্তুষ্ট না। একজন সাধারণ ট্যাক্স পেয়ার থেকে শুরু করে একটি দোকানদারের ভ্যাট কালেকশন থেকে বলেন, বা একটি বড় শিল্প গোষ্ঠী বলেন, আপনাদের ভোগান্তির কথাটি উল্লেখ করলেন, এটি সমাধানে, আপনাদের ভোগান্তির সমাধানে এনবিআর কর্মকর্তাদের পদক্ষেপ আপনারা কি কতটুকু লক্ষ্য করছেন? আমি কিন্তু তাদের বিভিন্ন আন্দোলনে যে বিভিন্ন দাবিগুলো দেখছি, সেই দাবিগুলোর মধ্যে থাকতেছে যে ওনার একজনের পদত্যাগ, একজনের চাকরিতে ফেরত আনা, এইসব নানান দাবি। কিন্তু আমি কাউকে দাবি করতে দেখি নাই যে এনবিআর যে ভোগান্তি হয়, এনবিআর যে এত বদনাম, এর জন্য আমাদের সংস্কার করতে হবে, সাধারণ জনগণের ভোগান্তি কমাতে হবে, এইরকম কোন দাবির আন্দোলন বা আন্দোলনের মধ্যে আমি এরকম কোন বিষয়টা আমার চোখে পড়ে নাই, হয়তো সংবাদপত্রে আসে নাই। একটু অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসি। আপনি জেনে থাকবেন ভারত কিন্তু এরই মধ্যে রফতানি ক্ষেত্রে আমাদের নতুন করে 9টি পণ্যে বাধা, মানে রফতানি নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রভাব আমাদের অর্থনীতিতে, রফতানি বাণিজ্যে কতটুকু পড়বে? আমি মনে করি আমাদের জুট সেক্টরে কিছুটা পড়বে, কারণ জুট তো আসলে মুম্বাই সিপোর্ট দিয়ে পাঠিয়ে আসলে আনা সম্ভব না।
জুট সেক্টর কিছুটা পড়বে, কিন্তু আমি দেখেছি ভারত যখনই আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে তখন এটা আসলে সাপে বর হয়ে দেখা দেয়। সেই সেক্টরটা আমাদের ভালো করা শুরু করে। অতীতে আমরা দেখেছি কয়েকদিন আগে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, আমরা আমাদের নিজস্ব সিলেট পোর্টের মাধ্যমে এয়ারপোর্টের মাধ্যমে পাঠানো শুরু করলাম আরো কম খরচে। তো আমি মনে করি ভারত যে সিদ্ধান্ত করে নিচ্ছে এগুলো আসলে আমরাই শুরু করেছিলাম। কিন্তু এই যে পোশাক ক্ষেত্রে যে বাধাটি এসেছিল তার প্রভাব কতটুকু পড়েছে এরই মধ্যে? সেটাতে কিছুটা প্রভাব পড়েছে, আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা স্মল এন্ড মিডিয়াম এক্সপোর্টার ছিল, ছোট ছোট অর্ডার গুলা এই সেভেন সিস্টার্স এবং কলকাতার মার্কেটটা একটা বড় মার্কেট, এখানে যারা করতেন তারা একটু সমস্যার মধ্যে পড়েছেন। যদি এটা আমরাই শুরু করেছিলাম বেনাপোল বর্ডার বন্ধের মাধ্যমে। আর তবে আমি ওইটা বিশ্বাস করি যে ভারতের সাথে আলোচনা করে এই বিষয়গুলো সমাধান করা উচিত, কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ। আপনি যে বাধাগুলোর কথা বললেন একে একে যে আমরা নেতিবাচক প্রভাব পড়তে দেখছি, এটি দূর করতে আমাদের করণীয় কি হতে পারে, আর সেই জায়গায় আপনি কূটনৈতিক কোনো ঘাটতি দেখছেন কিনা? এটা আসলে সম্পূর্ণ কূটনৈতিক ঘাটতি, কারণ যদি নাকি আমরা যদি ওভার দ্য টেবিল আলোচনা করি যে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং কেন এটা সমাধান করা যায়, এটি একমাত্র উপায়। কারণ প্রতিবেশী দেশের সাথে আসলে এইভাবে বাণিজ্য যুদ্ধ করে পারা যায় না, বরঞ্চ বাণিজ্যিক সম্পর্কটা যদি নাকি আমরা কিছুটা উষ্ণ রাখতে পারি, সেটা মনে হয় আমাদের জন্য আর ভালো হবে। জনাব এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণের চাপ। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে সুদ আসল বাবদ 378 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার, যা বছর ব্যবধানে 23% বেশি। এদিকে কমেছে ঋণ ছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি। এ অবস্থায় ঋণের অর্থ দিয়ে সুদ পরিশোধ চক্র তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দেশীয় অর্থায়নের ঘাটতি পূরণে দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নানা শর্তে ঋণ নেয় সরকার। এসব ঋণের সুদ আসল সহ প্রতি মাসে পরিশোধ করতে হয়। এই বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সরকারের ওপর ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 11 মাস অর্থাৎ জুলাই থেকে মে মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ সরকার 378 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 23% বেশি। সরকার এই বাবদ যে অর্থ ব্যয় করেছে তার মধ্যে ঋণের আসল 238 কোটি ডলার এবং সুদ 140 কোটি ডলার। যখন বৈদেশিক ঋণ কমে যাবে এবং একই সঙ্গে আমাদের যে এই বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে সেটা পরিশোধ করতে হবে, সেই সময় আসলে কিন্তু এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে এবং এতে করে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটার উপর একটা চাপ তৈরি হবে। যেহেতু ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে, তার মানে হলো যে আসলে যতটুকু অর্থ আসছে এই ঋণের অর্থ আবার ঋণ পরিশোধেই চলে যাচ্ছে, এরকম একটা কিন্তু চক্র তৈরি হচ্ছে। তো সেটার থেকে আমাদের সাবধান থাকতে হবে। এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে 560 কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 702 কোটি ডলার। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে 548 কোটি ডলারের, যদিও গত অর্থ বছরের একই সময়ে ঋণের প্রতিশ্রুতি এসেছিল 792 কোটি ডলারের। বিগত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। আমদানি রফতানি বাণিজ্যে জটিলতা নিরসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কাজে গতি আনতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এক ছাতার নিচে আনা হচ্ছে বন্দর, কাস্টম, শিপিং, C&F এবং ব্যাংকিং সহ অন্যান্য সেবা। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলছে দেশের লাখ কোটি টাকার বাণিজ্য। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য আমদানি, খালাস নেওয়া পর্যন্ত সরকারি বাণিজ্যিক অন্তত 26টি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এখানে। ফলে নানা জটিলতায় আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। ফ্রি ট্রেড জোন হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা ইম্পোর্টগুলা ইজিলি আমরা খালাস করতে পারি এবং আমাদের আপনারা জানেন আমাদের RMGটা কিন্তু একটা টাইম বাউন্ড একটা ইন্ডাস্ট্রি। আমদানি পণ্য ছাড় করাতে কিংবা রপ্তানি পণ্য বিদেশে পাঠাতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে বন্দর কেন্দ্রিক
ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। উন্নত সবগুলো দেশে ফ্রি ট্রেড জোন কার্যকর থাকলেও এক্ষেত্রে বাংলাদেশ ছিল পিছিয়ে। বিশেষ করে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটাতেও ভূমিকা রাখবে এই ফ্রি ট্রেড জোন। এটা অত্যন্ত ইতিবাচক দেশের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে। এই ফ্রি ট্রেড জোন এখানে বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ থাকবে, বিজনেস ফ্রেন্ডলি পলিসিগুলো ইস্যু হবে। চলতি বছরই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু হবে বিশেষ এই জোনের। অচিরেই এই জায়গাটা হয়ে যাবে এবং এটা হয়ে গেলে এইখানে আপনার তুলা থেকে শুরু করে যে ধরনের র মেটেরিয়াল এই ফ্রি ট্রেড জোনে রাখলে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তারা মার্কেট থেকে ডেলিভারি নিতে পারবে এখান থেকে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকেও যুক্ত করা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আনার কাজে। অত্যন্ত ব্যবসা বান্ধব এয়ারপোর্ট। আমাদের এখানে যদি কোনো বিদেশি যাত্রী যদি কোনো এসে কোনো ধরনের সাহায্য চায়, ব্যবসায়িক যারা বিনিয়োগ করতে আসে, সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর। চট্টগ্রাম বন্দর বছরে 32 লাখ কন্টেনারের পাশাপাশি 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্বল 12টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত 52,500 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সবশেষ ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য টাকা ছাপিয়ে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর টাকা না ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সুশাসন প্রতিষ্ঠায় এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ধানের ভরা মৌসুমে সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও দিনাজপুরে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। বিস্তারিত জানাতে শহরের বাহাদুর বাজার চালের মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ধান চাল উৎপাদনে দেশের অন্যতম জেলা দিনাজপুর। এই দিনাজপুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল উৎপাদন হয়। এখন ধানের ভরা মৌসুম, হঠাৎ করে চালের বাজারের ঊর্ধ্বগতি, বিশেষ করে প্রতি প্রকারভেদে প্রতি কেজি চাল এখানে বেড়েছে 4 থেকে 6 টাকা এবং শুরু যে চালটা মিনিকেট সেটি প্রতি কেজিতে 60 টাকা। দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চালের এই বাহাদুর বাজার। এইখানে যারা চাল বিক্রি করে, বিশেষ করে আপনার পাইকার এবং খুচরা বিক্রেতা, তারাদের কিন্তু পরস্পর বিরোধী আপনার অভিযোগ পাওয়া যায়। তারা যেটি বলছেন যে এই যারা মিলারদের কাছ থেকে তারা এই চাল কিনে নিয়ে সেখানে বিক্রি করেন, মিল গেটে চালের দাম বেশি হওয়ার কারণে বাধ্য হয়ে তারা এখানে আপনার কিছু সামান্য কিছু লাভ রেখে তারা বিক্রি করেন এবং প্রতি কেজিতে যে চালের দাম বেড়েছে এতে করে যারা সাধারণ এবং নিম্ন আয়ের মানুষ তারা সবচেয়ে বেশি আপনার দুর্ভোগে পড়েছে। তাদের যে সীমাবদ্ধ যে আয় এবং যে বাজেট সেটিতে অনেকে সংকুলান হয় না। এইখানে আমরা যে মিলার যারা রয়েছেন এবং এখানে মিল মালিক গ্রুপের যারা কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বারবার বলছেন যে এই চালের দাম বাড়লেই তাদেরকে মিলারদের দোষারোপ করা হয়। তারা সেটা বলছেন যে এই দিনাজপুরে আপনার অনেক বড় বড় চাল ব্যবসায়ী আছে যাদের লাইসেন্স নেই, আপনার ট্যাক্স ভ্যাট দেন না। এরা কিন্তু শত শত আপনার হাজার হাজার মেট্রিক টন চাল বিভিন্ন গোডাউনে তারা মজুত করেছেন। এইসব মিলারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এইসব অসাধু ব্যবসায়ীদের যেন ভোক্তা অধিকার এবং জেলা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন থেকে অভিযান চালিয়ে আইনগত তারা ব্যবস্থা নেয়। কারণ নজরদারির অভাবের কারণেই কিন্তু চালের দাম বেড়েছে বলে মিলাররা অভিযোগ করেছেন। আর পাশাপাশি আপনার আড়তদার এবং আপনার যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে যেহেতু তারা আপনার মিলারদের কাছ থেকে চাল নেন, মিলাররা চালের দাম বৃদ্ধি করলে বাধ্য হয়ে তারা কিন্তু চালের বেশি দামে তাদের বিক্রি করতে হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে মাঝে মধ্যে ভোক্তা অধিকার আসে আপনার এইসব মার্কেটে আপনার অভিযান পরিচালনা করেন। তারা যেটা বলছেন যে যারা বড় বড় ব্যবসায়ী তাদের বিষয়ে নজরদারি রাখা উচিত। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে চালের সর্বশেষ পরিস্থিতি এটিই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। EDF Aluminum, redefine possibilities. খাগড়াছড়িতে চাষ হচ্ছে নতুন জাতের বড় বিনা ধান 25। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উন্নত জাতের ধানের ফলন বেশি হয় খুশি কৃষকরা। আবাদ বাড়াতে পরামর্শ দিচ্ছেন বিনার বিজ্ঞানীরা। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষণ মাঠে বিনা ধান 12 ও বৃধান 28-এর সঙ্গে এবার বিনা ধান 25 চাষ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। প্রিমিয়াম কোয়ালিটির এই বোরো ধানের পরীক্ষণ ও মূল্যায়ন শেষে বিনার গবেষকরা জানিয়েছেন, খাগড়াছড়ির আবহাওয়ায় বিনা ধান 25-এর ফলন অন্যান্য জাতের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অতি লম্বা ও সরু চালের এই ধান উচ্চ ফলনশীল, আলোক অসংবেদনশীল ও স্বল্পমেয়াদী। এ জাতের গাছ লম্বা কিন্তু শক্ত হওয়ায় হেলে পড়ে না। প্রতি গাছে 10 থেকে 12টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে 27 সেন্টিমিটার লম্বা। প্রতি শীষে পুষ্ট দানা থাকে 150 থেকে 155টি। 1000টি পুষ্ট ধানের ওজন গড়ে 19.7 গ্রাম। ধানের দানায় শতকরা 25.1 ভাগ অ্যামাইলোজ ও প্রোটিন থাকে 6.6%। বিনা অফিসে জায়গায় যোগাযোগ করে আমি এই বীজ ধানের সংগ্রহ করছি। কানের প্রতি 25-26 মণ মতো ধান হবে। বিনার বিজ্ঞানীরা জানান, পরীক্ষণ মাঠের হিসাব 1 হেক্টর জমিতে বিনা ধান 12 হয়েছে 4.5 টন, বৃধান 28 হয়েছে 5.5 টন। অন্যদিকে বিনা ধান 25 প্রতি হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 7.67 মেট্রিক টন। জাতটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সরু চালের জাত, যার কারণে এটা কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য। এটা আয়ন বিম রেডিয়েশনের মাধ্যমে জাপান থেকে বিরিধান 29কে রেডিয়েশন দিয়ে আমরা এই ধানটা উদ্ভাবন করেছি। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও মাটিতে বিনা 25 জাতের ধান উৎপাদন খুবই সন্তোষজনক বলে জানালেন বিজ্ঞানীরা। সময় সংবাদ, খাগড়া। রাঙামাটিতে চমক দেখাচ্ছে বিলেতি ধনেপাতা। অনুকূল পরিবেশে দিন দিন বাড়ছে চাষ, লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ জানাচ্ছে ইতোমধ্যে এর বাজার ছাড়িয়েছে 200 কোটি টাকা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ের পাদদেশে বাঁশের মাচা দেখে মনে হতে পারে পানির বরজ, অথচ এই ছাউনির নিচে তাকালে চোখে পড়বে লম্বা পাতা বিশিষ্ট সবুজ উদ্ভিদ। এটি হলো বিলেতি ধনেপাতা। এমন দৃশ্যের দেখা মিলবে রাঙামাটি জেলার কাউখালী কাপ্তাই উপজেলার প্রায় প্রতিটি গ্রামে। কৃষি বিভাগ বলছে, পাহাড়ি এই ধনেপাতা সুগন্ধযুক্ত, উচ্চ পুষ্টি ও ভেষজ গুণ সমৃদ্ধ। দেশব্যাপী দিন দিন বাড়ছে চাহিদা। তবে এই ফসল জলাবদ্ধতা সইতে পারে না, প্রয়োজন হয় পর্যাপ্ত আলো বাতাস। ভালো দামে বিক্রি হচ্ছে আর কি, 80-90 করে বিক্রি করলাম। ঠিক মতন যদি উৎপাদন করি পাইলে লাভ আছে। ইউন বেজা যায় দে সম্ভবকা 90 থেকে দাম হয়। চাষ ও চাহিদা বিবেচনায় বর্তমানে পার্বত্য অঞ্চলের অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে এই ধনেপাতা। এমন দাবি করে বাজার চাহিদা মেটাতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এটার বাজার কিন্তু শুধু রাঙ্গামাটি না, এটা ঢাকা পর্যন্ত কিন্তু চলে যায়। প্রায় 30 টন যে আপনার ধনেপাতার আমরা সবজি হিসাবে প্রোডাকশন পাই, এতে কম করে হলো আপনার 200 কোটি টাকার বাজার মূল্য আমরা পেয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 50 হেক্টর জমিতে বিলেতি ধনেপাতার চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3000 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বিশ্ববাজারে ব্যাপকভাবে কমেছে জ্বালানির দাম। সপ্তাহ ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য 12.5% পর্যন্ত কমেছে। 2.5% বেশি কমেছে প্রাকৃতিক গ্যাসের দাম। তবে ভারত ও চীন আমদানি বাড়িয়ে দেয়, দাম বেড়েছে কয়লার। বিশ্ববাজারে কমছে হু হু করে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির প্রভাবেই দাম কমছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্স। বর্তমানে 1 ব্যারেল অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দাম পড়ছে $65। এক সপ্তাহে কমেছে প্রায় 12%। সপ্তাহ ব্যবধানে প্রায় 12.5% কমে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম পড়ছে $67.39। অপরিশোধিত জ্বালানি তেলের দর পড়তির বিশ্ববাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে তুলনামূলক সস্তা খ্যাত জ্বালানি কয়লার দাম। এক সপ্তাহে 0.38% বেড়ে বর্তমানে প্রতি মেট্রিক টন কয়লা বেচে কেনা হচ্ছে $107। 4 মাসের মধ্যে এটি কয়লার সর্বোচ্চ মূল্য। বলা হচ্ছে ভারত ও চীন কয়লা আমদানি বাড়িয়ে দেয়াতেই দেখা দিয়েছে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিশ্ববাজারে এক সপ্তাহে প্রায় 11% কমেছে গ্যাসোলিনের দাম। বর্তমানে প্রতি গ্যালনের দাম নেমেছে $2.08। অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাধার মুখে পড়ার শঙ্কা কেটে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে গ্যাসোলিনে।
গ্যাসোলিনের পাশাপাশি দাম কমেছে প্রাকৃতিক গ্যাসেরও। সপ্তাহ ব্যবধানে 2.63% কমে $3.75 বিক্রি হচ্ছে প্রতি MMBTU এই জ্বালানি। এলপিজি তৈরির অন্যতম উপাদান প্রোপেনের দামও কমেছে বেশ খানিকটা। প্রতি গ্যালনের দাম পড়ছে 76 সেন্ট, এক সপ্তাহে কমেছে 2.32%। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে 1 মাসের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন তারা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ফাইনাল এক্সিট নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে 26 জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী 1 মাস চালু থাকবে। এই সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসির প্ল্যাটফর্মের তাওয়াসুল সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট ভিসাধারীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে। অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি, কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টমস হাউস। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না 9 ধরনের পণ্য, খোলা আছে সমুদ্র বন্দর। এবং বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। 11 মাসে সুদ আসলে ব্যয় $378 কোটি। কমছে ঋণ ছাড় ও প্রতিশ্রুতি। ঋণ নিয়ে সুদ পরিশোধের চক্র থেকে সতর্ক হওয়ার পরামর্শ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।